আমাকে খুন করার হবে এইরকম বার্তা দিয়ে বহু সোশ্যাল মিডিয়াতে বহু লোক চালু করেছেন ভিডিও। আমি একটা কথা সবাইকে বলি, মানুষ একবার মরে, দুবার মরে না। আমি আমার জীবনে ব্যক্তিগত কথা হয় যে 5বার মৃত্যুর মুখোমুখি ফিরে এসেছি। স্ট্যাব করা হয়েছিল, আমি সেসব বাদ দিলাম, শারীরিক কারণে এই সমস্ত কারণে 5বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। আমি আবারও বলি, একবার মরবো। এই 76 বছর বয়সে এসে আর ভয় পায় না। একবার মরবো। এই ছেলেবেলায় পড়েছিলাম না, খুব মনে লেগেছিল, cowards die many times before their death, but the valiant never dies but once. এই যে হুমকি দিচ্ছে, আমি হিন্দু ধর্ম বিরোধী, আরে যারা বলছিস তোর হিন্দু ধর্ম কি জানিস? আগে হিন্দু ধর্ম কি এটা বোঝ, তারপর আমাকে বল হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী। আমি সব ধর্মের বিরোধী, আমি বিজ্ঞান ভিত্তিক যুক্তি ভিত্তিক চিন্তার পক্ষে। মানে আপনি অর্গানাইজড রিলিজিয়নের কথা বলছেন। আজকে দুটোকেই ধ্বংস করে দেওয়া হয়েছে বিজেপির আমলে। ঠিক আছে স্যার, কিন্তু আজকে তো আপনার পরম বন্ধু প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও পথে নেমেছেন। এই পথে নামাটাও হচ্ছে আরএসএস এর খেলা। আমি দেখবেন কয়েকদিন আগেই বলেছিলাম যে এখন মমতাকে কিছুদিন ভাসিয়ে রাখার চেষ্টা হবে। আবার সেই মিডিয়া 50 জন লোক থাকলেও মমতা পথে নেমেছেন এই হয়ে করবেন, এবং এই হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনটাকে আবার বেপুথ করবার জন্যই মমতার পথে নামা। গোটা রেড রোডটাকে বন্ধ করে দিয়েছে। রেড রোড হচ্ছে লাইভ ওয়্যার অফ সিটিজ ট্রান্সপোর্টেশন। একদম। কেন না, 21 তারিখে মহামহিম প্রধানমন্ত্রী তিনি যোগাভ্যাস করতে আসবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অন্য কোনো কাজ নেই। একটি রাজ্য মণিপুর জ্বলে যাচ্ছে, তা নিয়ে তার মাথা ব্যথা নেই। ভারতবর্ষের তৈলবহ জাহাজকে আমেরিকা আক্রমণ করছে, আমাদের নাবিকরা মারা যাচ্ছেন, তার মাথা ব্যথা নেই। তার একমাত্র চিন্তা যোগ বিয়োগ, এরপর গুণভাগে যাবেন। মারবো কম দৌড় করাবো বেশি, সেই কাল্ট হয়ে যাওয়া উক্তি, যাদেরকে দৌড় করাবো বলেছিলেন তারা আজকে আর দৌড় করার অবস্থাতেও নেই। প্রত্যেকেরই প্রায় কম বেশি কোমরে দড়ি, বেশিরভাগের জায়গা শ্রীঘরে, কিন্তু তিনি দৌড় করাচ্ছেন বর্তমান সরকারকে। আজকে এই প্রতিবেদন আপনি যখন দেখছেন, স্টে অর্ডার আবার এক্সটেন্ডেড হয়েছে হকার উচ্ছেদের ওপর 30শে জুন পর্যন্ত। এবং খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন আদালতের, রেলকে জানাতে হবে যে পুনর্বাসনের জন্য হকারদের তারা কি ভাবছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন রেল বা রাষ্ট্র হকারদেরকে শত্রুর চোখে দেখতে পারে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য দৌড় করাচ্ছেন সরকারকে। তিনি তার জায়গায় আছেন। 15 বছর ধরে যে ভূমিকা পালন করে চলেছেন, একটি সরকারকে পিছু হটানোর ক্ষেত্রে তার যে ভূমিকা, সে ভূমিকা ইতিহাসে অবশ্যই উল্লেখিত থাকবে। এবং এই সরকার, তারা আগামী দিনে তাদের কি ভবিষ্যৎ হবে সেই উত্তর তো সময়ের গর্ভে। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্বমহিমা, এবং তার উপর রাগ বাড়ছে। আমরা তার চেম্বারে কথা বলছি। কিছুদিন আগেই এখানে হুজ্জুতি করে গিয়েছেন একদল বীরপুঙ্গব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য গুরুত্ব দিচ্ছেন না। স্যার, সবার আগে বলুন, এই গরমে, প্রবল গরমে কেমন আছেন আপনি? সরকারের উপর তো গরম বাড়াচ্ছেন। না, আমি তো ভালো আছি, কিন্তু যেভাবে কলকাতা শহরের বুকের উপরে নাগরিকদের চলাচলের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করা হয়েছে, অভাবনীয়। কোনো রেড রোড কোল্যাপসড, গোটা রেড রোডটাকে বন্ধ করে দিয়েছে। রেড রোড হচ্ছে লাইভ ওয়্যার অফ সিটিজ ট্রান্সপোর্টেশন। একদম। কেন না, 21 তারিখে মহামহিম প্রধানমন্ত্রী তিনি যোগাভ্যাস করতে আসবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অন্য কোনো কাজ নেই। একটি রাজ্য মণিপুর জ্বলে যাচ্ছে, তা নিয়ে তার মাথা ব্যথা নেই। ভারতবর্ষের তৈলবহ জাহাজকে আমেরিকা আক্রমণ করছে, আমাদের নাবিকরা মারা যাচ্ছেন, তার মাথা ব্যথা নেই। তার একমাত্র চিন্তা যোগ বিয়োগ, এরপর গুণভাগে যাবেন, কোথায় পৌঁছবেন। যার ফলে কলকাতা শহরের প্রকৃতপক্ষে যানবাহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। স্যার, রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার প্রশ্ন, আপনি তো দেশদ্রোহিতা করছেন। দেখুন, রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা, যে রাষ্ট্রপ্রধানের এত নিরাপত্তার আশঙ্কা, আমি পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে দেখেছি, কল্পনাও করতে পারবেন না। ইউরোপিয়ান কান্ট্রির রাষ্ট্রপ্রধানের তো উইদাউট সিকিউরিটি এত নিরাপত্তার আশঙ্কা কেন? তার কারণ তারা জানেন তাদের প্রত্যেকটা কর্মসূচি জনগণের স্বার্থের বিরুদ্ধে। কারণ আপনাদের মতো দেশদ্রোহীরা আছে। এবং তিনি যেদিন আসবেন, ধরে নিই তিনি খুব যোগাভ্যাস করতে ভালোবাসেন,
বিয়োগ জানেন না, সেদিন হতে পারে, হুম। 7 দিন ধরে কেন? আর এই সরকারই তারা বলেছিলেন আরেকটি সম্প্রদায় তারা নাকি রেড রোডের নামাজ পড়লে 7 ঘন্টা 40 মিনিট জনগণের অসুবিধা হয়। স্যার, রেড রোড এবং সরকারের ফতোয়া যোগাভ্যাস করার সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক, সেই বিষয়ে অবশ্যই আসবো। তার আগে খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটুখানি হকারদের বিষয়টা জানতে চাইছি। দেখুন, আমি আজকে মামলা ছিল, সওয়াল করেছি বিচারপতিদের কাছে, আমি এটা উপস্থাপন করেছি, বোঝাবার চেষ্টা করেছি যে ভারতবর্ষের সংবিধানটা সর্বোপরি। হুম। সংবিধানের যে মূল মর্মবস্তু এটাকে উপলব্ধি করতে হয়। সংবিধান একটা শুধুমাত্র উপন্যাসের পাতা নয়, হুম। এটা একটা সোশ্যাল ডাইনামিক ডকুমেন্ট। হুম। ভারতবর্ষের সংবিধান ব্যাখ্যা করতে গিয়ে সুপ্রিম কোর্ট বারবার বলেছেন শুধুমাত্র ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ নো ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট। হুম। আজকে এরা ভারতবর্ষের প্রান্তিক মানুষকে, সে কেমন ধর্ম করে আমি জানি না, হুম। কারণ ধর্মের ব্যবসায় আমি নই, যারা ধর্মের ব্যবসা করেন তারা আলাদা, হুম। কিন্তু প্রান্তিক মানুষদের এরা একেবারে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনায় নেমেছে। স্যার, একদম ক্লাসিক্যাল ফিলোসফিক্যাল একটা দিক আপনি উন্মোচন করছেন, আদালতে কি এই ডিসকোর্স আপনি তুলে ধরলেন? এইটাই তুলে ধরেছি আমি, আদালতের কাছে বলার চেষ্টা করছি। আদালত বিচারপতিরা আমার বিশ্বাস তারা বিষয়টা সেইভাবেই উপলব্ধি করবেন এবং মানুষের, সাধারণ প্রান্তিক গরিব মানুষ, ভারতবর্ষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। যেই মানব সম্পদের আকর্ষণেই কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যতে ভারতবর্ষে এসেছিল, শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, আমাদের দেশে কুমোর, তাঁতি, কামার, স্বর্ণকার, তাদের চাষি। গুণমান, চাষি, তাদের গুণমান তাদের আকৃষ্ট করেছিল। সেই শ্রেণীটাকে এরা ধ্বংস করে দিতেছে। স্যার, আজকের প্রথম বিশ্বের দেশগুলোর যে এত উন্নয়ন বলুন, আপনি যাই বলুন, তাদের যে ডেভেলপমেন্ট হয়েছে, তার পিছনে হয়তো ভারতবর্ষ এবং উপমহাদেশ বৃহত্তর অর্থে। বটেই তো, আমার কথা হচ্ছে কিসের, ভারতবর্ষ যখন সদ্য স্বাধীন দেশ হলো, তার একটা গ্রহণযোগ্যতা সম্মাননা ছিল পৃথিবীর বুকে। কেন জানেন? যাকে আধুনিক পরিভাষা বলে সফট পাওয়ার। কি সফট পাওয়ার? তা ইডিওলজিক্যাল বেসিস, ধর্মনিরপেক্ষতা, জোট নিরপেক্ষতা, এই দুটো মৌলিক জিনিস যা পৃথিবীর কাছে ভারতবর্ষকে সম্মানীয় করেছিল, আজকে এই দুটোকেই ধ্বংস করে দেওয়া হয়েছে বিজেপির আমলে। স্যার, হকার উচ্ছেদের বিষয়ে মাননীয় বিচারপতি কি অবজারভেশন ছিল আজকে? বিচারপতিরা শুনছেন, বলছেন, আমি এখনই সেভাবে কোনো মন্তব্য করবো না, যেহেতু স্টে অর্ডারটা পাওয়া গিয়েছে। হ্যাঁ, আমি যেহেতু সওয়াল করছি, আমার পক্ষে মন্তব্য করাটা ঠিক না। ঠিক আছে স্যার, কিন্তু আজকে তো আপনার পরম বন্ধু প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও পথে নেমেছেন। এই পথে নামাটাও হচ্ছে আরএসএস এর খেলা। আমি দেখবেন কয়েকদিন আগেই বলেছিলাম যে এখন মমতাকে কিছুদিন ভাসিয়ে রাখার চেষ্টা হবে। আবার সেই মিডিয়া 50 জন লোক থাকলেও মমতা পথে নেমেছেন এই হয়েই করবেন, এবং এই হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনটাকে আবার বেপুত করবার জন্যেই মমতার পথে নামা। স্যার, যখন দেখছেন যে আপনি বারবার করেই বলেন দেশের মধ্যে একজন অন্যতম গুরুত্বপূর্ণ আইনজীবী হওয়া সত্ত্বেও রাস্তার লড়াই, আপনার কমরেডরা, আপনার দলের লোকজন যখন আপনারই বার করা স্টে অর্ডার নিয়ে তারা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, রাস্তা লড়াইটা করছেন, আপনি কিভাবে দেখেন বিষয়টা? দেখুন, আমি সবসময় বলি রাস্তার লড়াই হচ্ছে একমাত্র লড়াই। আমরা আইনের অঙ্গনে তাদের হাতে একটা অস্ত্র তুলে দিচ্ছি, সহায়ক শক্তি। এই অস্ত্রটাকে ব্যবহার করতে জানতে হবে। আজকে যে সমস্ত শত শত পরিবার যারা এইভাবে আক্রান্ত হচ্ছেন, আমি তাদের প্রত্যেককে বলবো আপনার পরিবারের সকল সদস্য হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকুন ওখানে। দেখি বুলডোজারের শক্তি বেশি না মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের শক্তি বেশি। স্যার, যে পরিমাণ এভিকশন হয়েছে, মানে যদি পরিসংখ্যান দেখা যায়, তাদের উপর নির্ভরশীল মানুষ গ্রাসাচ্ছাদন করেন এরকম সংখ্যাটা অন্তত 10 থেকে 15 লক্ষ গোটা রাজ্যে, খুব কম নয়। আমি তো বলছি 10 থেকে 15 লক্ষ মানুষ যদি হাতে লাঠি নিয়ে পথে নামেন বামপন্থীদের নেতৃত্বে, ভুলভাল নেতৃত্বে গেলে হবে না, তাহলে এই বুলডোজার আলারা পালিয়ে যাবে। সহিংসতা ডাক দিচ্ছেন না, আত্মরক্ষা। পৃথিবীর মানুষের মৌলিক অধিকার হচ্ছে আত্মরক্ষা। আইন কি বলছে এই বিষয়ে? আইন আমাকে সমর্থন করছে, ওরা বলুক আইনে এসে আমাকে যে আমি ভুল বলছি। আচ্ছা স্যার, কিন্তু আমি এই বিষয়ে শেষ প্রশ্ন করব। সত্যি কথা বলতে কি, সংসদীয় রাজনীতি করছেন স্যার, আপনাদের তো সবাইকে নিয়ে চলতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে
যে মানুষ বলছেন যে এনক্লোজড হওয়া রাস্তা, হাওড়া স্টেশনের রাস্তা, শিয়ালদার রাস্তা ফাঁকা হয়েছে, প্রশস্ত হয়েছে। আমি আজকে আদালতে সওয়াল করেছি হুম যে রেল কর্তৃপক্ষ দেখান কোথায় কবে দৈনন্দিন যাত্রীরা অভিযোগ করেছেন হুম যে এই হকার থাকার জন্য আমি ট্রেন মিস করেছি, হুম এই হকার থাকার জন্য আমি ট্রেনে উঠে জল পাইনি, হুম এই হকার থাকার জন্য ট্রেনটা 4 ঘন্টা লেট করেছে। হুম দেখান। স্যার আজকেই আমার একটা ট্রেন 1 ঘন্টা 20 মিনিট লেট করলো, সুপারফাস্ট ট্রেন। এই জন্য আমার দায়ী ক্ষতি হকাররা। হলো। তো সেক্ষেত্রে স্যার এক্ষেত্রে পাল্টা বিদেশে হলে কৃত পাল্টা কেন আপনাকে আপনার মতো বহু মানুষকে রেল ক্ষতিপূরণ দেবে না? এ নিয়ে কি আমার আদালতে যাওয়ার অধিকার রয়েছে, সংস্থান রয়েছে? নিশ্চয়ই এদিন লড়াই করা যেতে পারে, করা উচিত। স্যার এবার পরের বিষয়ে আসবো। সরাসরি রেড রোড, স্যার আপনিও নাকাল হচ্ছেন, আমিও ঘটনাচক্রে আজকে নাকাল হয়েছি, অসংখ্য মানুষ নাকাল হচ্ছেন, কি বলবেন? আমি একটা দিকে পোস্ট করেছি যে আমি মোদি এবং শুভেন্দুবাবুকে ধন্যবাদ জানাই, হুম। ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার ক্ষেত্রে তাদের পদক্ষেপে তারা এগিয়ে যাচ্ছে। স্যার খুব একদম আমি নির্মোহ হয়ে একটা প্রশ্ন করছি, যখন ঈদের নামাজের জন্য রেড রোডকে ব্যবহার করতে দেওয়া হলো না, অনেকেই সাধুবাদ জানিয়েছিলেন। সত্যি তো রাস্তা, শহরের প্রাণকেন্দ্র একটা রাস্তা, সেভাবে একটা সম্প্রদায় সেখানে কেন এইভাবে নামাজ পড়বে, ধর্মাচরণ করবে? ঠিকই তো তাই, সেকুলার দেশে। ঠিক সেই সেকুলার দেশে যখন যোগাভ্যাসের ওই যে জন্য বললাম, আমি ওদের পড়ে দেখলাম পোস্টটা, আমি বলছি আপনাদের সাবাস, আপনারা কিভাবে ভারতবর্ষের সংবিধান ধ্বংস করতে তার দৃষ্টান্ত স্থাপন করেছে। বিভাজন, ভারতবর্ষের মূল সূত্র হচ্ছে ঐক্য, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এসব বিজেপি নেতাদের মাথায় নেই, থাকবে না। ওরা পরিষ্কার বিভাজন করছেন। তুমি যদি সবুজ হও তুমি আমার শত্রু, তুমি যদি গেরুয়া হও তুমি আমার বন্ধু। ভারতবর্ষের সংবিধানকে গঙ্গার পবিত্র অঞ্চলে পাঠিয়ে দেবো। স্যার আমি একটু ব্যঙ্গ বা বিদ্রুপ না করে একদম সরাসরি জানতে চাইছি যে এক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার বিষয়টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা যখন রাষ্ট্রপ্রধান আসবেন সে সময় কথা বলবো। ইতিপূর্বে ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান আসেননি কলকাতা শহর? এই কিছুদিন আগেই তো মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন। এটা কেন হচ্ছে স্যার তাহলে? আপনি কি মনে করেন? এরা জানে যে এরা এত দুষ্কর্ম করেছে, এত অপরাধ করেছে, মানুষের ক্ষোভ কোথায় বিস্ফোরিত করে জানে না, সেই আতঙ্কে, সেই ভয়ে। আমি আবারও বলি, জনপ্রতিনিধিরা যখন নাকি অতিরিক্ত নিরাপত্তা নেন তারা মনে প্রাণে জানেন তারা জনবিরোধী কাজ করছেন। তাই আগামীকাল কি আপনি মুভ করবেন এই নিয়ে? হ্যাঁ, আগামীকাল মামলা আছে, করে দেখা যাক। স্যার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সরকারি কর্মচারীদেরকে বা সরকারি বেতনভুকদেরকে একদম পরিষ্কার, ওটা নিয়ে মামলা। হ্যাঁ, কি অধিকার? কিভাবে দেখছেন 6:30 থেকে যোগাভ্যাস করতে? স্বৈরাচার, স্বৈরাচার। প্রতিবাদ যদি এখনই না হয় তাই স্বৈরাচার কিন্তু আমাদের কণ্ঠ দমন করছে। কিন্তু আপনি কি ফিটনেসের বিরোধী? বাড়িতে বসে যোগ করো। কে ফিটনেসের বিরোধী? এটা যদি মাস্কেলে প্রমাণ করা হয়, প্রধানমন্ত্রী অসুবিধা কোথায়? প্রধানমন্ত্রী নিজের বাড়িতে বসে যোগা করতেন, সবাইকে বলতেন দেখো আমি যোগ করছি, তুমি তোমার বাড়িতে বসে যোগ বিয়োগ করো। স্যার মাস্কেলে যদি এটাকে প্রমোট করা হয়, মাস খালি প্রমোট করো। উনি তো মন কি বাত করছেন, মন কি বাতটা কেন মাস খালি করছেন না? মন কি বাত কেন প্রেসের সামনে করছেন না? মন কি বাত যদি উনি গোপনে গোপনে করতে পারেন, তুমি যোগাভ্যাস গোপনে গোপনে করুন। সামনে টেলিপ্রম্পটার রাখবেন, টেলিভিশন থাকবে, উনি যোগ ব্যায়াম করছেন, সেই দেখে দেখে অনুগামীরা বিয়োগ ব্যায়াম করবে। বাধা কোথায়? স্যার আপনি কি এটা বুঝতে পারছেন না যে আপনার বিরুদ্ধে একটা বড় অংশ কতটা খড়গহস্ত হচ্ছে দেখুন, এবং আপনাকেও আক্রমণের একটা ইতিমধ্যেই আমাকে খুন করার হবে এইরকম বার্তা দিয়ে বহু সোশ্যাল মিডিয়াতে বহু লোক চালু করেছেন ভিডিও। আমি একটা কথা সবাইকে বলি, মানুষ একবার মরে, দুবার মরে না। আমি আমার জীবনে ব্যক্তিগত কথা হয় যে 5বার মৃত্যুর মুখোমুখি ফিরে এসেছি। স্ট্র্যাপ করা হয়েছিল। আমি সেসব বাদ দিলাম, শারীরিক কারণে এই সমস্ত কারণে 5বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। আমি আবারও বলি, একবার মরব। এই 76 বছর বয়সে এসে আর ভয় পায় না। একবার মরব। এই ছেলেবেলায় পড়েছিলাম না, খুব মনে লেগেছিল, cowards die many times before their death, but the valiant never dies but once. এই যে হুমকি দিচ্ছে আমি হিন্দু ধর্ম বিরোধী, আরে যারা বলছিস তোর হিন্দু ধর্ম কি জানিস? আগে হিন্দু ধর্ম কি এটা বোঝ, তারপর আমাকে বল হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী। আমি সব ধর্মের বিরোধী, আমি বিজ্ঞান ভিত্তিক যুক্তি ভিত্তিক চিন্তার পক্ষে।
মানে আপনি অর্গানাইজড রিলিজিয়নের কথা বলছেন। সমস্ত। স্যার একেবারে আমার শেষ প্রশ্ন, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সরকারের প্রতি কি, সদ্যজাত একটি সরকার, 2 মাস এখনো হয়নি, আপনি কি একটু বেশি খর্গহস্ত হচ্ছেন না? তারা এসে মানুষের উপর আক্রমণ শুরু করেছে। বিজেপি সরকারের প্রথম পদক্ষেপ তো প্রান্তিক মানুষের পেটে লাথি মারো। তার জন্য কি আমাকে অপেক্ষা করতে হবে? আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে যে প্রান্তিক মানুষগুলো আরো প্রান্তিক হচ্ছেন, ভিখিরি হয়ে যাচ্ছেন। একটি স্কুলের বাচ্চা মেয়ে কান্নাকাটি করছে যে তার বই নেই। 80 বছর বৃদ্ধা বলছেন আমি সারাদিন কাজ করে 10-12 টাকা নিয়ে আমি চালাতাম, আমার কেউ দেখবার নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, তারপরে আমি বলবো আমি মানুষ। আমি ওই মনুষ্য জীবন বিশ্বাস করি না। তাতে আমায় গালাগালি দিক, খুন করুক, ফাঁসি দিক, যা চেষ্টা করে করুক, কিন্তু আমাকে একজন বলেছিলেন যে আপনি এই বয়সে এইসব ভয় পান আলাম, আমি সেই দিন হব শান্ত। জবাই উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনি। সোজা কথা। চির বিদ্রোহী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। আপনি কি মনে করছেন কমেন্টে জানান।